আপনি একটা অবাক করতেছে কষ্টের অবাক কষ্ট কষ্ট স্টোরি কি আমাদের একটা এই यार आईफोन चलाना Nashul Islam Moon. Yes. तेरे लाभ भी एक दिए हाँ दिया कि नमाज कर दो यार दिसी भाई এটা ও দিছে ভাইয়া দেখলেন ये की मांग इतना था और फीस না এই মজা রে আমরা লাস্ট ক্লাস হচ্ছে লাস্ট ক্লাসে আমরা 6টা বন্ধনের কাছে পর্যন্ত পড়ছিলাম আমাদের যে বিএসসি নামের একটা সমস্যা আজকে আমরা প্রথমে দেখব 7টা বন্ধন জোড় থাকলে আমাদের একটা অণুর আকৃতি কেমন হবে তো 7টা বন্ধন জোড় আছে এরকম একটা যৌগের एग्जांपल হচ্ছে IF7 আয়োডিন 7 থাকলে কি বলে থাকে হেপ্টা আয়োডিন হেপ্টা ফ্লোরাইড এবং এটা হচ্ছে একটা আন্তঃ হ্যালোজেন যৌগ মানে দুইটা হ্যালোজেন পরস্পরের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে IF7 যৌগটা গঠন করছে আয়োডিন আর ফ্লোরিন ওকে সেগুলো তো অসংখ্য আন্তঃহ্যালোজেন যৌগ আছে এগুলো অলরেডি আমরা পড়াইছি আমি ই ব্লক এটা স্ট্রাকচারটা দেখো কেমন দেখো এইটা আটবার করে দেখো সবার প্রথমে আয়োডিন লিখবা মাঝখানে লেখার পর এই লিখো খাতায় লিখো সবাই না লিখলে না আঁকলে কেমিস্ট্রি পরীক্ষা পারবা ঠিক আছে এগুলো থেকে কোশ্চেন আসবেই এই যে আয়োডিন লিখে দেখো আমি যেভাবে বলছি একটা ফ্লোরিন ডানে যাবে একটা ফ্লোরিন ডানে একটা দেখো নিচে দেখো একটা ডানে একটা নিচে একটা ডানে একটা নিচে একটা উপরে দেখো এই তিনটা সবার আগে লিখবা একটা ডানে একটা নিচে একটা উপরে একটা ডানে একটা নিচে একটা উপরে কয়টা হইছে তিনটা আরো কয়টা লাগবে আরো কয়টা লাগবে চারটা দুইটা দিবা এদিকে দেখো এই যে দুইটা দিবে এদিকে দুইটা দিবা এদিকে দুইটা দিবে এদিকে দেখো এই যে এদিকে দুইটা এদিকে দুইটা দেখছো এই চারটা ঠিক আছে মোট হলো 7টা কিভাবে বলছি একটা ডানে একটা নিচে একটা উপরে তিনটা শেষ দুইটা তোমার দিকে আসবে দুইটা তোমার দিকে আসবে বাকি দুইটা তোমার থেকে দূরে যাবে দুইটা তোমার দিকে আসবে বাকি দুইটা তোমার থেকে দূরে যাবে আচ্ছা একটা ডানে একটা নিচে একটা উপরে তিনটা শেষ দুইটা তোমার দিকে দুইটা তোমার থেকে দূরে এই চারটা এবার এই স্ট্রাকচারের নাম কি দেখো এই যে 5টা ফ্লোরিন আছে না যেগুলো দিলে গোল্লা দিচ্ছি দেখো এই যে 5টা এই 5টা আছে ঠিক মাঝখানে মিডলে এবং 5টা ফ্লোরিন মিলে একটা পঞ্চভুজ বানাইছে কি বানাইছে একটা পঞ্চভুজ বানাইছে এইজন্য আকৃতি দেখো পঞ্চভুজীয় আর উপরে একটা পিরামিড আছে নিচে একটা পিরামিড আছে মানে তুমি যদি এই ফ্লোরিনটার সাথে উপরের ফ্লোরিনটার সাথে মাঝখানের 5টা কানেক্ট করে দাও তাহলে ঠিক উপরে একটা পিরামিড পাওয়া যাবে আবার তুমি যদি এই নিচের ফ্লোরিনটার সাথে মাঝখানের 5টা ফ্লোরিন তুমি কানেক্ট করে দাও তাহলে কি আরেকটা পিরামিড পাওয়া যাবে তাহলে কয়টা পিরামিড দুইটা পিরামিড ওকে এটা কিন্তু 3D এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এটা ঠিক আছে বোঝা যাচ্ছে না আমি তোমাকে সিমুলেশনে দেখাবো ঠিক আছে তাহলে দেখো এখানে তাহলে কি হলো এখানে ভাইয়া ডট ডট গুলো কি নরমাল বন্ধনী হ্যাঁ নরমাল মানে আমি জাস্ট সেপারেট করে দেখাইছি তাহলে মাঝখানে একটা পঞ্চভুজ উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড তাহলে কি হলো পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় ঠিক আছে এবার সব বন্ধন কোণ এখানে দুই ধরনের বন্ধন কোণ আছে দেখো
এই যে মাঝখানে যে পাঁচটা আছে কোনগুলা, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা মিলে মোট কত ডিগ্রি? 360। তাহলে 360 কে 5 দিয়ে ভাগ দাও, 72 আসবে। ঠিক আছে, 72 আসবে। এই যে 72 ডিগ্রি। ঠিক আছে, 72 ডিগ্রি। আর এই যে খাড়া যেগুলো আছে মানে এই যে উপরেরটা বা নিচেরটা, এইটার সাথে মাঝখানের যে পাঁচটা আছে এই পাঁচটার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। সিমিলারলি এই নিচেরটার সাথে মাঝখানের পাঁচটার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে দুই ধরনের বন্ধন করব, 72 ডিগ্রি আর 90 ডিগ্রি। ঠিক আছে, 72 ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা, সো এই হলো আমাদের আকৃতি, এই হলো আমাদের বন্ধন কোণ। সিমুলেশনে মেবি হচ্ছে যে এটা নাই, সিমুলেশনে 6টা বন্ধন জোড় পর্যন্ত আছে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি সিমুলেশন। দেখাই। নোট প্যাডগুলো কেটে দেই। রিয়াল মলিকুল, হ্যাঁ রিয়াল মলিকুল। কোনটা দিয়ে বোঝানোর জন্য ভালো? নাই আসলে সাইজ 6টা পর্যন্ত আছে বলে না, ছোট অপশন নাই এখানে। আচ্ছা, আরেকটা অ্যাপ ছিল, এটার মধ্যে ছিল। যাক, এখানে এটা নাই, সো এই জন্য দেখাইতে পারতেছি না। নেটে সার্চ করুন। হ্যাঁ, নেটে সার্চ করেন। গুড আইডিয়া। ইয়ার সো 22 টাকা সোনার দাম। কত? 2 লাখ। হ্যাঁ কি? বিয়ে করব কি না? বিয়ের বয়স হয়েছে, বিয়ে হবে ভাই বাবু, যখন বিয়ে দিতে তখন 10 লাখ লোন দিব। এই যে চলো দেখো, মাঝখানে আয়োডিন, 5টা ফ্লোরিন না মিডলে, উপরে একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন, বুঝছো? এই যে মাঝখানে একটা পঞ্চভুজ, পঞ্চভুজটা মিডলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, মাঝখানে পঞ্চভুজ, এবং পঞ্চভুজের অ্যাঙ্গেলগুলো সব কত? 72 করে। আর যেগুলো তোমার খাড়া, যেমন এই যে এইটা, এই যে এইটার সাথে মাঝখানেরগুলোর অ্যাঙ্গেল সব কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাবসেন্স। আর অনেকগুলো আছে, এই তার সুন্দর বোঝা যাচ্ছে। এই যে এখানে অ্যাঙ্গেল সব আছে, এই যে মাঝখানেরগুলো 72, উপরেরটার সাথে মাঝখানেরগুলো হচ্ছে 90, এবং অ্যাঙ্গেলের লেন্থ তো দেওয়া আছে, দেখছো? এর উপরের লেন্থ হচ্ছে 189 পিকোমিটার, আর যেগুলো তোমার মাঝখানে সেগুলোর লেন্থ কত? 186 পিকোমিটার। সেগুলো একটু দেখে নিবা। এটা হচ্ছে সংকরায়ন স্ট্রাকচার আইএফ 7, এগুলো তোমরা আঁকা শিখাবো পরে, কিভাবে আঁকা, খুব সুন্দর। দেখ, এগুলো আপাতত আমাদের দরকার নাই। সংকরায়ন পড়াইছি না, এগুলো না পড়ে সংকরণে গেলে তো তুমি আকাশ থেকে পড়বা হয়, সক্রিয় একটা সিস্টেম আছে। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পড়া। গতদিন আমরা দেখছিলাম যে আমাদের কেন্দ্রীয় পরমাণুতে কোনো মুক্ত জোড় ছিল না। ঠিক আছে, কোনো মুক্ত জোড় ছিল না। এখন আমরা দেখব আমাদের কেন্দ্রীয় পরমাণুতে এক বা একাধিক কি মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। ঠিক আছে, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। আচ্ছা, তো চলো আমাদের কেসগুলো হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে কেস নাম্বার 1। আচ্ছা, কেস নাম্বার 1 এ দেখো, আমরা অলরেডি এটা পড়ে আসছি যে যদি কোনো একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে মনে করো এ একটা কেন্দ্রীয় পরমাণু, 3টা বি থাকে, তাহলে আদর্শ গঠনটা কি হয় বলতো? ত্রিকোণাকার সমতুল্য। এটা হচ্ছে আদর্শ আকৃতি। এবং এখানে কয়টা বন্ধন জোড়? একটা বন্ধন জোড়, দুইটা বন্ধন জোড়, তিনটা বন্ধন জোড়। তাহলে এর চারপাশে যদি 3টা বন্ধন জোড় থাকে, কয়টা বন্ধন জোড় থাকে? 3টা বন্ধন জোড় থাকে, তাহলে আমাদের আদর্শ আকৃতি কি ছিল? ত্রিকোণাকার সমতুলীয়, এবং আদর্শ বন্ধন কোণ ছিল কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটা আমরা পারি, এটা আমরা পারি। এই অ্যাঙ্গেলটা ছিল কত মনে আছে কিনা? কত? 120 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা করব কি দেখো, এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা অণু নিলাম, সেটা হচ্ছে SnCl2। দেখো SnCl2, SnCl2 তে দেখো ক্লোরিন কয়টা? ক্লোরিন 2টা, ক্লোরিন হচ্ছে যে 2টা, তাহলে 2টা ক্লোরিন মানে কয়টা বন্ধন জোড়? 2টা বন্ধন জোড়। ঠিক আছে, 2টা বন্ধন জোড়। আর টিনে দেখো একটা মুক্ত জোড় থাকবে, টিনে একটা মুক্ত জোড় থাকবে। এই যে দেখো 2টা বন্ধন জোড়, একটা মুক্ত জোড়। আচ্ছা, তুমি যে কাজটা করবা, তুমি প্রথমে কয়টা বন্ধন জোড় আছে, কয়টা মুক্ত জোড় আছে, এটা তুমি প্রপারলি ফাইন্ড আউট করবা। এটা করে ফেললাম আমরা, 2 বন্ধন জোড়, 1 মুক্ত জোড়। আচ্ছা, এরপর কি কাজ? তুমি 2 আর 1 যোগ করবা। 2 আর 1 যোগ করলে কত হয়?
3 2 এর যোগ করলে কত হয় 3 তাইলে তোমাকে মূলত তিনটা বন্ধন জোড় আছে এরকম একটা আদর্শ আকৃতিকে অনুসরণ করে এই স্ট্রাকচারটা ড্র করতে হবে আবার বলছি তুমি প্রথমে বন্ধন জোড় এবং মুক্ত জোড় বের করবা এরপরে তুমি বন্ধন জোড়ের সংখ্যা আর মুক্ত জোড়ের সংখ্যাগুলো যোগ করবা 2 এর যোগ করলে কত হয় 3 তাহলে তুমি কাকে ফলো করবা তিনটা বন্ধন জোড় আছে এরকম একটা আদর্শ শেপকে তুমি কি অনুসরণ করে তুমি এই এসেনশিয়ালকে কি করবা ড্র করবা ঠিক আছে এখন চলো কিভাবে ড্র করে তুমি সবার প্রথমে লিখবে 3 দেখো 3 লিখলাম 3 আচ্ছা এবার দেখো আমি এইখানে একটা ক্লোরিন দিব এইখানে একটা ক্লোরিন দিব দিলাম দুইটা ক্লোরিন দেওয়া শেষ বুঝছেন দুইটা ক্লোরিন দেওয়া শেষ ওকে এবার দেখো এই যে উপরের যে বিটা আছে না এই উপরের বি এর জায়গায় এবার আমরা এই মুক্ত জোড়টাকে রেখে দেব বুঝতে পারছো মানে এখন বন্ধন জোড়গুলো মুক্ত জোড় দিয়ে কি হবে রিপ্লেস হতে থাকবে বুঝছো কিনা রিপ্লেস হতে থাকবে তাহলে এখন তুমি কি করবা মুক্ত জোড় কিভাবে শিখে নাও মুক্ত জোড় কিভাবে আঁকে এইভাবে আঁকে এইভাবে এরকম একটা কি আঁকবে এটা কি শেপ আল্লাহ জানে বেলুন বেলুন মানুষের চোখ এই এটা দিয়ে দিলে তো ভূত হয়ে যাবে ঠিক আছে দেখতে কার মতো বলো এইরকম কার চেহারা এই বেলুনের মতো না মোহামেডানের চেহারা মিলে মুখের শেপ এবং কাম আদর্শ পুরুষ টেস্টোস্টেরন বেশি আচ্ছা তাহলে বুঝছি কিভাবে আঁকছি তিনটা বন্ধনজোড়কে ফলো করব তিনটা বন্ধনজোড়কে ফলো করব তাহলে আমরা দুইটা বি এর জায়গায় দুইটা ক্লোরিনকে আঁকলাম আর এই উপরের যে বি এটার জায়গায় আমি এই মুক্ত জোড়কে এঁকে দিলাম আচ্ছা এখন শোনো আমি একটা কথা লিখছিলাম বলবি এই কথা বলো না শুনো ভাই এগুলো থেকে কোশ্চেন আসবে গুরুত্বপূর্ণ কথা লিখছিলাম এখানে একটা কথা লিখছিলাম কি লিখছিলাম পয়েন্টটা শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রন দ্বারা সমযোজী অণু বা আয়নের আকৃতি নির্ধারিত হয় তাহলে অণুর আকৃতি নির্ধারণে লোন পেয়ারকে কনসিডার করা যাবে না লোন পেয়ার তার জায়গায় থাকবে লোন পেয়ারের আলাদা ভূমিকা আছে এটা নিয়ে আলোচনা পরে আসবে ঠিক আছে বাট অণুর আকৃতি নির্ধারিত হবে শুধুমাত্র কি দিয়ে বন্ধন জোড় দিয়ে কি দিয়ে বন্ধন জোড় দিয়ে আচ্ছা তাহলে আমি যদি দেখো এই স্ট্রাকচারটাতে দেখো মুক্ত জোড়কে বাদ দিয়ে দিই দেখো তো অণুটা দেখতে কেমন মুক্ত জোড়কে যদি তুমি হাত দিয়ে বাদ দিয়ে দাও অণুটা দেখতে কেমন উল্টা ভি এর মতো না এটা উল্টা ভি এর মতো উল্টা ভি এই উল্টা ভি আকৃতিটাকে তোমার বলা হয় কৌণিক আকৃতি কি আকৃতি কৌণিক আকৃতি এটার আকৃতি হবে কৌণিক 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 আকৃতি বা ইংলিশে বলে বেন্ড শেপ বি ই এন ই বেন্ড শেপ or angular তিনটা ওয়ার্ড ইউজ হয় বেন্ড শেপ বা অ্যাঙ্গুলার দেখো সবাই খাতা লিখে দিলাম খাতা একে এগুলা প্র্যাকটিস করতে হবে ভাই তুমি কি পরীক্ষাতে সিমুলেশন পাবা পরীক্ষায় সিমুলেশন পাবা তুমি নিজের হাতে আঁকতে হবে কি বললো
জোড় একটা মুক্ত জোড় পাওয়া যায়, অণুতেও পাওয়া যেতে পারে, আয়নেও পাওয়া যেতে পারে। যদি কোনো অণুতে বা আয়নে কোনো সমযোজী অণুতে বা আয়নে যদি দুইটা বন্ধন জোড় একটা মুক্ত জোড় দেখো, তাহলে ওটার আকৃতি কি হবে? কোণ। শাহিবা তুমি বলছো কেন? কি তোমার তোমাকে দেখে বলছে ক্লান্ত। বাসায় তোমার আম্মু তোমার দিয়ে রান্না করাইছে, কাপড় চোপড় ধোয়াইছে, তাইলে কি হয়েছে আবার? এই বয়সে তোমরা থাকবে এনার্জেটিক। তোমাদের থেকে আমি হচ্ছে যে এনার্জি আর আমি, ঠিক আছে? তোমরা থাকবে এনার্জেটিক, তোমাদের চোখে মুখে থাকবে যে ভাই স্বপ্ন, যে জীবনে ভালো কিছু করবো, ঠিক আছে? ড্রিম থাকবে। একজন স্টেন্স, ঠিক আছে? এরকম বাসাতে জায়গায় শুয়ে থাকে বিছানায়, পা একদিকে মাথা একদিকে, ঠিক আছে? সকালবেলা কম্বল হচ্ছে এখানে থাকে, রাত্রেবেলা কম্বল এখানে, সকালবেলা কম্বল পাওয়া যায় বিছনার এক কোণায়, ঠিক আছে? আচ্ছা চলো এটা বুঝছি। কোন একই দেখবে না? হ্যাঁ কোন একই দেখবে না? না, কোন চেঞ্জ কোনের ব্যাপারে আলোচনা করবো পরে। চলো এবার আসো, এবার আমরা দেখবো কেস 2। এবার দেখো, মনে করো আমাদের কাছে চারটা বন্ধন জোড় আছে, এ এর চারপাশে চারটা বি, চারটা বন্ধন জোড় থাকলে আদর্শ আকৃতি কি ছিল বলো? চতুস্তলকীয় গঠন এটা, এবং বন্ধন কোণ কত ছিল? 109.5। আচ্ছা এখন মনে করো তোমাকে আঁকতে বলছে অ্যামোনিয়া অণু। অ্যামোনিয়া অণুতে বলো হাইড্রোজেন যেহেতু তিনটা, তাহলে বন্ধন জোড় কয়টা? তিনটা, এবং নাইট্রোজেনে একটা মুক্ত জোড় আছে, তাহলে 3bp1lp, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে তোমাকে চারটা বন্ধন জোড় আছে এরকম একটা আদর্শ আকৃতি ফলো করে অ্যামোনিয়াকে আঁকতে হবে। তাহলে কিভাবে আঁকবো দেখো, নাইট্রোজেন লিখো, নাইট্রোজেন এইখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, ঠিক আছে? আর এইখানে তুমি মুক্ত জোড়টাকে আঁকো। অ্যামোনিয়া, ওকে? এখন দেখো এটার আকৃতি কেমন হবে? এটার আকৃতি কেমন হবে? এটা দুটোর আগে সিমুলেশন এর জিনিসটা দেখাই, দেখো আকৃতিটা। এই যে অ্যামোনিয়া দেখো, মুক্ত যদি দুটো এই দেখো মাঝখানে নাইট্রোজেন, তিন দিকে তো তিনটা হাইড্রোজেন, উপরে যে মুক্ত জোড়টা আছে, তাহলে বলো তো এটার আকৃতি কেমন হতে পারে? দেখো লেখা আছে ইলেকট্রন জিওমেট্রি। দেখো টেট্রা, ইলেকট্রন জিওমেট্রি কি বলছিলাম? বন্ধন জোড় মুক্ত জোড় মিলে টেট্রাগ্রাম। বাট তুমি যদি মলিকুলার জিওমেট্রি দেখো কি আসছে? ট্রাইগোনাল পিরামিড, মানে মুক্ত জোড়কে বাদ দিলে কি পাওয়া যায়? ট্রাইগোনাল পিরামিডাল, বাংলা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়। ত্রিকোণাকার পিরামিডীয়, দেখো মাঝখানে তিনটা কোণা আছে না? তিনটা সাদা মানে তিনটা কোণা, আর এটা দেখতে একটা পিরামিডের মতো মনে হচ্ছে না? দেখো পিরামিডের মতোই মনে হচ্ছে, তাহলে ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিড। তাহলে এটার আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার ত্রিকোণাকার পিরামিডীয়। আচ্ছা শোনো, এবার অ্যামোনিয়ার বন্ধন কোণটা একটু মুখস্থ রাখতে হবে। দেখো এইটা মুখস্থ রাখতে পরীক্ষায় আসবে। অ্যামোনিয়াতে বন্ধন হচ্ছে 107, অ্যামোনিয়াতে বন্ধন হচ্ছে 107। দেখো আদর্শ চতুস্তলকীয় গঠনে বন্ধন কোণ কত? 109.5। যেই একটা বন্ধন জোড় একটা মুক্ত জোড় দিয়ে প্রতিস্থাপিত হইল, বন্ধন কোণ কমে হয়ে গেছে কত?
107। তার মানে লোন পেয়ারের কাজ হলো বন্ড অ্যাঙ্গেলকে কমানো। লোন পেয়ারের কাজ কি? বন্ড অ্যাঙ্গেলকে কমানো। যতই লোন পেয়ার বাড়বে বন্ড অ্যাঙ্গেল কমবে, যতই লোন পেয়ার বাড়বে বন্ড অ্যাঙ্গেল কমবে। ঠিক আছে, আমরা আরো एग्जांपल দেখব এখানে। তাহলে অ্যামোনিয়া বুঝছি। এবারে সব পানি। দেখো পানি কিভাবে আঁকবা, তুমি এটাকে ফলো করে আঁকো। তুমি দুইটা বন্ধন যোগ ঠিক রাখো। এই যে এই আচ্ছা, তাহলে অক্সিজেন লিখলাম। তাহলে আমি দুইটা বন্ধন জোড়ের জায়গায় দুটো হাইড্রোজেন লিখলাম, সমস্যা নেই। আর বাকি দুটো বন্ধন জোড় তুমি কি করো, দুইটা লোন পেয়ার দিয়ে রিপ্লেস করে দাও। কারণ অক্সিজেনে কয়টা লোন পেয়ার থাকে? অক্সিজেনে কয়টা লোন পেয়ার থাকে? দুইটা লোন পেয়ার থাকে। তো তুমি রিপ্লেস করে দাও। তুমি এইখানে একটা লোন পেয়ার দাও, এটা সাইন করো না। তোমাদের নামে কি অলরেডি মানুষজন অবজেকশন দিছে? ঠিক আছে, এটা তো আমি বলতে পারবো না। কথাবার্তা বলে অবজেকশন দিতে মানুষ আমি দেনে অবজেকশন মানুষজন দিছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো। তাহলে দেখো আমাকে বলো তো, তাহলে আমরা এইখানে অক্সিজেনের দুটো তো বন্ধন জোড় আছে, দুটো হাইড্রোজেন, আর বাকি দুটো হচ্ছে লোন পেয়ার। এখন দেখো তুমি যদি লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দাও এখান থেকে, লোন পেয়ার গুলোকে তুমি যদি কনসিডার না করো, বলো এটা শেপ কি হবে? এটা পারা উচিত কৌণিক শেপ না? এটাও কি কৌণিক আকৃতি চলে আসবে না যদি লোন পেয়ার গুলোকে বাদ দিয়ে দিই? তাহলে এটার আকৃতি হবে সেম, কৌণিক আকৃতি। এটা তোমার ছোটবেলা থেকেও পড়ার কথা যে পানির অণু কৌণিক আকৃতি হয়। আর পানিতে বন্ধন কোণ হচ্ছে, এটা মুখস্থ রাখবা সবাই, 104.5। বন্ড অ্যাঙ্গেলের উপর আলাদা ক্লাস নেওয়া হবে পরে, বিস্তারিত আলোচনা হবে বন্ড অ্যাঙ্গেল নিয়ে। বাট আপাতত এই মানগুলো আমি একটু লিখে দিচ্ছি, এগুলো তুমি একটু মুখস্থ করে নাও। কত? 104.5, এগুলো ডিরেক্টলি অ্যানসারে আসবে। তাহলে পানির অণুতে বন্ধন কোণ কত? 104.5। এটা মজা দেখো তো, এখানে আদর্শ অবস্থা অ্যাঙ্গেল ছিল 109.5। যেই একটা বন্ধন জোড় একটা মুক্ত জোড় দিয়ে রিপ্লেস হলো, অ্যাঙ্গেল কমে গিয়ে হলো 107। যখন আরেকটা বন্ধন জোড় আরেকটা মুক্ত জোড় দিয়ে রিপ্লেস হলো, দেখো অ্যাঙ্গেল কিন্তু আরো কমে গেছে, 104.5 হয়ে গেছে। তাহলে লোন পেয়ার যত বাড়তেছে, অণুতে লোন পেয়ার যত বাড়তেছে, বন্ধন কোণ তত হ্রাস পাচ্ছে, বন্ধন কোণ তত কমতেছে। তাহলে এখন থেকে যখনই তুমি দেখবা যে 3bp1lp এর কোনো অণু বা আয়ন আছে, আকৃতি কি? ত্রিকোণাকার পিরামিডীয়। যখনই কোনো অণু দেখবো যেখানে বা আয়ন দেখবো যেখানে দুইটা বন্ধন জোড় আছে, দুইটা মুক্ত জোড় আছে, আকৃতি কি হবে? কৌণিক। আকৃতি হবে কৌণিক। দেখো তুমি কিন্তু এক্সাম্পল কখনো মুখস্থ করবে না, আবারও বলতেছি, তুমি মুখস্থ করবে প্যাটার্ন। এক্সাম্পল তো শত শত আছে, বুঝছো কিনা? তুমি কয়টা মুখস্থ রাখবা? তোমাকে শিখতে হবে প্যাটার্ন, যে 3bp1lp হলে কি হয়, 2bp2lp হলে কি হয়। তাহলে 2bp2lp এর দুনিয়াতে যত যৌগ বা আয়ন আছে সবার শেপ এটা হবে, কৌণিক হবে। এইভাবে ইন্ডিভিজুয়াল বিচার দেয়, ইন্ডিভিজুয়ালকে কাকে হাইলাইট করা হয় নাই, মানে বলছে যে এই এলাকায় যারা বসে, এই রিজিয়নে যারা বসে তারা কথা বলে, ইন্ডিভিজুয়াল কাউকে হাইলাইট করা হয়নি। ঠিক আছে, সাইড মাইন্ড করে বলছে না, মেন ভেদ হচ্ছে না, যাই বাদ দাও, এগুলা ঝামেলা পর দেখা যাবে। তাহলে ভাই বুঝছি এটা, তাহলে 4bp ক্লিয়ার, 3bp 1bp ক্লিয়ার, 2bp 2bp ক্লিয়ার। নেক্সট কেস 3। এবার আসো আমরা যদি দেখি যে আমাদের a এর চারপাশে 5টা বি, 5টা বি মানে কয়টা বন্ধন জোড়? 5টা বন্ধন জোড়। তাহলে 5টা বন্ধন জোড় হলে আদর্শ আকৃতি কি ছিল মনে আছে কিনা? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। তুমি আরেকবার দেখাই, এই যে আমরা কতদিন পড়ছিলাম, এই যে এটা এই যে PCl5, 5টা বন্ধন জোড়, যে মাঝখানে ত্রিভুজ, উপরে পিরামিড, নিচে পিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। বন্ধন কোণ ছিল কত? 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। এখন আসো, এগুলো খুব মজার, এই দেখো এগুলো খুব মজার। প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখছি হচ্ছে SF4 সালফার টেট্রাফ্লোরাইড। আচ্ছা, এখানে সালফার একটা লোন পেয়ার আছে, কারণ সালফারের মোট হাত হচ্ছে যে 6টা হতে পারে, সে 4 হাতে আছে, আর বাকি দুটো ইলেকট্রন হচ্ছে যে মুক্ত জোড় হিসেবে আছে। তাহলে 4টা বন্ধন জোড়,
একটা মুক্ত জোড়, চারটা বন্ধন জোড়, একটা মুক্ত জোড়। চারটা ফ্লোরিনের জন্য চারটা বন্ধন জোড় আর একটা মুক্ত জোড়। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে আমাকে 5টা বন্ধন জোড়কে অনুসরণ করে আঁকতে হবে। তাহলে দেখো কিভাবে আঁকবো, খুব সুন্দর স্ট্রাকচারটা। তুমি লিখো সালফার। এবার আসো, তুমি উপরে একটা ফ্লোরিন দাও, নিচে একটা ফ্লোরিন দাও, ফ্লোরিন দাও, এইখানে একটা ফ্লোরিন দাও, এইখানে একটা ফ্লোরিন দাও। ঠিক আছে, দেখো তো এই চারটা ঠিক আছে না? উপরেরটা নিচেরটা বামের দিকে কিন্তু ঠিকঠাক আছে। জাস্ট এই যে যে বিটা আছে, এই বিটার জায়গায় এখন আমরা একটা মুক্ত জোড় আঁকবো। এই আঁকলাম মুক্ত জোড়। তাহলে এখানে একটা ফ্লোরিন, এখানে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে হয়ে গেছে। এবার আকৃতি কি বলছি? মুক্ত জোড় ছাড়া, মুক্ত জোড় ছাড়া। তাহলে মুক্ত জোড় ছাড়া জিনিসটা দেখতে বলতে এরকম না, আমাকে বলো তো। এরকম একটা দাগ, এইখানে দুইটা বন্ধন আছে। বলো তো জিনিসটা দেখতে এরকম না? মুক্ত জোড় ছাড়া। না, এটা আরো কাহিনী আছে এখানে, এখন আমরা যাইনি অ্যাকচুয়াল স্ট্রাকচারে। এবার একটা কাজ করো, এটাকে একটু ডান দিকে 90 ডিগ্রি ঘোরাও। আরে ব্যাচ সমান করা লাগে না। এইটা কিসের মতো? পায়ের মতো না, পাই না। এই জিনিসটা তোমরা ছোটবেলায় খেলছো শিশু পার্কে? সিসো, সিসো। এখানে যদি একজন মোটা সোটা একজন বসে, আর এখানে যদি আমার মতো এরকম সপ্তবার অপমান করে দিল রে, যাক এরকম অপমান সবাই করে। আচ্ছা, যদি বসে একজন আমার মতো চিকা চাকনা কেউ বসে, বসবে তো উড়ে চলে যাবো আমি আকাশে। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো হচ্ছে সিসো। তাহলে এই আকৃতি হচ্ছে কি? সিসো। সিসো। তাহলে চারটা বন্ধন জোড়, একটা মুক্ত জোড় হলে শেপ কি হবে? সিসো। আচ্ছা, ClF3 পসিবল, আমি তো হলে যোগ করতে পারি না। ক্লোরিনের লাস্টে তো 7টা থাকে, ওগুলো 3টা এখানে গেছে, বাকি 4টা তো পড়ে আছে। চলো, এটা ক্লিয়ার। নেক্সট ওয়ান ClF3। দেখো, ক্লোরিন হচ্ছে যে একটা হ্যালোজেন, তো হ্যালোজেনের লাস্টে কত ইলেকট্রন থাকে? 7টা। 7টার মধ্যে ক্লোরিন কি ইউজ করছে? 3টা ইলেকট্রন ব্যবহার করে 3টা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করছে। তাহলে হাতে রইলো কয়টা? আরো 4টা। 4টা মানে কয়টা মুক্ত জোড়? 2টা মুক্ত জোড়। তাহলে এখানে 3টা বন্ধন জোড় আছে, 2টা মুক্ত জোড় আছে। 3টা বন্ধন জোড় আছে, 2টা মুক্ত জোড় আছে। তাহলে আমাকে বলো 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 5টা বিপি কে ফলো করে আঁকতে হবে। এই যে এটাকে ফলো করে আঁকো। তো চলো কিভাবে আঁকি, লিখো ফার্স্টে ক্লোরিন। দেখো তুমি কি করবা? এই উপরেরটা ঠিক রাখবা, নিচেরটা ঠিক রাখবা, ডান পাশেরটা ঠিক রাখবা, কোনো ঝামেলা নাই। এটাতে 3টা ফ্লোরিন দিয়ে নাও। আর বাকি 2টা বি এর জায়গায়, এই যে দেখো, এই যে বাকি 2টা বি এর জায়গায় তুমি কি করো? 2টা মুক্ত জোড় দাও। ঠিক আছে, 2টা মুক্ত জোড় দাও। এইখানে একটা মুক্ত জোড়, এইখানে একটা মুক্ত জোড়। এখন তুমি মুক্ত জোড়কে বাদ দিয়ে হিসাব করো তো কেমন লাগবে দেখতে জিনিসটা? এরকম না, এরকম একটা দাগ, এই আর একটা দাগ, এরকম লাগবে না দেখতে? এবার একটা কাজ করো, এটা একটু বাম দিকে 90 ডিগ্রি ঘোরাও। কিসের মতো? ইংরেজি অ্যালফাবেট টি, টি এর মতো। এটা হচ্ছে টি শেপ।
তাহলে 3bp 2lp থাকলে কি হিসাব হবে? তাহলে কয়টা বিপি কয়টা এলপি থাকলে কি হয় এগুলো তোমার মানে অবশ্যই মনে রাখা লাগবে, ঠিক আছে? পরীক্ষার হলে এত টাইম তুমি পাবা না, তোমাকে যৌগ দেখে বলে দিতে হবে এটার স্ট্রাকচার এটা। আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম আমি তো এই স্ট্রাকচার নিয়ে প্রচুর পেন খেয়েছি, মানে এগুলা ওই আমরা তো কোনো 3D ভিজুয়ালাইজেশন কিছুই ছিল না, কত কষ্ট করে যারা এগুলো পড়ছি। প্রথম তো মুখস্থ করে ফেলতে হবে, প্রায় 40-50টা স্ট্রাকচার মুখস্থ করে ফেলছিলাম, ঠিক আছে? তখন মেমোরি ভালো ছিল, এখন মেমোরি দুর্বল হয়ে গেছে। সকালে নাস্তা খেলে ভুলি যে কি খাইছি না খাইছি। ওই সময় আমার মেমোরি অনেক শার্প ছিল, প্রচুর শার্প ছিল, মানে যাই করতাম মনে থাকে। দিনে কতক্ষণ পড়তেন? হ্যাঁ দিনে কতক্ষণ পড়তেন? দেখো আমি এত বেশি করতাম না, কিন্তু তোমাদের যেটা হয় কি তোমরা প্রাইভেট পড়ি তোমাদের সব এনার্জি সব শেষ হয়ে যায়, মানে কোনো এনার্জি যে ড্রেন যেটা তুমি প্রাইভেটে আসো, ধরো তুমি যদি একটা দিনে 3টা প্রাইভেট পড়ো, 3টা প্রাইভেটে তো আর বরাবর 1 ঘন্টা প্রাইভেট হয় না, ধরো 45 মিনিট করে করে যদি নদী, তাহলে 130-40 মিনিট তুমি পড়ো প্রাইভেটে আসো, ঠিক আছে? এরপর যদি কলেজ থাকে তো কলেজের একটা প্রেশার, কলেজ প্রাইভেট মিলি তোমার সব এনার্জি নাই, এরপরে বাসায় যেয়ে তুমি শুধু বিছনা আর এনার্জি থাকে না। আমি প্রাইভেট করছি দুইটা প্রাইভেট করছি, তোমরা আমরা বাংলা মধ্যে সবই করো, আমি দুইটা প্রাইভেট করছি, তাও দুইটার মধ্যে যায় দেখা যেত যে একদিন একটা থাকতো আরেকদিন আরেকটা, সো আমাদের হচ্ছে প্রাইভেট পড়ার প্রেশার কম, কলেজে তো যাইতাম না তোমারটা পড়ছি বেশি বাসায় নিজে সেলফ স্টাডি, প্রাইভেটেও গেছি, ঠিক আছে? এখন দুটো পড়তে কোনটা? কোন দুটো সাবজেক্ট পড়তে? আমি পড়ছি ম্যাথ পড়তাম আর হচ্ছে কেমিস্ট্রি পড়তাম, ফিজিক্স পড়তাম। হ্যাঁ বায়োলজি প্রাইভেট পড়া না পড়ার মধ্যে দেয়ার ইজ নো না, 19-20 অনেস্টলি বলছি, পড়লেও মুখস্থ করতে হবে, প্রাইভেট পড়লেও মুখস্থ করতে হবে, না পড়লেও মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওই কথা একই দাঁড়াচ্ছে। ধরো তোমার বায়োলজি প্রাইভেটে তোমার স্যার একটা টপিক ভুলেছে, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 সপ্তাহ পর তোমাকে কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছুই তোমার মনে থাকবে না। ওই দিন শেষে তুমি মুখস্থ করো, পরীক্ষার আগে রাতে কি করবে তুমি জানো? তুমি সারা বছর প্রাইভেট পড়ছো না, পরীক্ষার আগে রাতে তুমি খুঁজবা এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, ওই টেস্ট পেপারে কি কোশ্চেন আসছে বিগত বছরে। তো আমি যদি এই কাজগুলো পরীক্ষার আগে রাতে করতে হয় এত প্রাইভেট পড়ে, তাহলে এগুলো শুরু থেকেই করি। আমার কাছে গাণিতিক পদার্থবিজ্ঞান ছিল, ধুমায় অঙ্ক করতাম, থিওরি বুঝি না বুঝে অঙ্ক করতাম, প্র্যাকটিস করতাম প্রচুর। কারণ ভাই তুমি যখন পরীক্ষা দিতে যাবা, অ্যাডমিশন দিতে যাবা, তুমি কি থিওরি চিন্তা করবা বা এই টপিকে এই থিওরি অ্যাপ্লাই হয়েছে? তোমাকে ঠাডা ওখানে সূত্র বসে অঙ্ক করতে হবে, চর্চা করতে হবে বেশি, প্রশ্ন দেখবা এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে অঙ্কটা হবে, প্র্যাকটিস, তুমি চর্চাই করো না, ঠিক আছে? কোচিং করছি, কোচিং হচ্ছে ফর্মালিটি, মানে এটা সবাই করে, তুমিও করবা, বাট কোচিং দিয়ে চান্স হবে না, সেলফ স্টাডি ছাড়া তোমার চান্স হবে। কোচিংটা হচ্ছে যে না করলে মনে শান্তি পাওয়া যায় না, কোচিং করি না এই জন্য তুমি চান্স পাই, ঠিক আছে? অথচ সবাই কোচিং করে কিন্তু চান্স পায় তো আলটিমেটলি 100 জন কোচিং করলে চান্স পাবে 2 জন। কোচিং হচ্ছে ব্যবসা, তারা তোমাকে চমকপ্রদ জিনিসপত্র দেখিয়ে তোমাকে আকর্ষণ করবে, আকর্ষণ করে তোমাকে ভর্তি করাবে, ঠিক আছে? এই দেবে, এই দিব, সেই দিব, বই দিব, এই দিব না, কোনো কিছুতে চান্স হবে না যদি তুমি নিজে না করো। চলো এটা 7F2 বলো, এখানে কয়টা মুক্ত জোড় আছে দেখি বোঝা যাচ্ছে? 3টা মুক্ত জোড় আছে, 2টা বন্ধন জোড় আছে, তাহলে 2bp 3n, তাহলে 3 আর 2 5, তাহলে আমরা এখানে লিখবো xenon একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন উপরে, বাকি 3টা মুক্ত জোড়। বলো মুক্ত জোড়কে বাদ দিলে আকৃতি কেমন? সরল রৈখিক, ঠিক আছে না? একটা রেখার উপরেই 3 জন আছে, লিনিয়ার হবে এটা,
সরল এটা তুমি এলাও হয়েছে বুঝিয়ে দে কেমনে ও চলো বুঝা গেল তাহলে 4টা বিপি 1 এলপি হলে সিসো 3টা বিপি 2 এলপি হলে টি শেপ আর 2টা বিপি 3টা এলপি হলে কি লিনিয়ার হবে ঠিক আছে লিনিয়ার তাই ক্লিয়ার এই এগুলো আমাদের ক্লিয়ার এগুলোর বন্ডিং এর আমাদের জানার দরকার নেই যেগুলোর বন্ডিং এর জানার দরকার এগুলো আমি লিখে দিচ্ছি ঠিক আছে যেগুলো জানার দরকার নাই এগুলো আমি লিখে দিচ্ছি না এগুলো তোমাদের করতে হবে এবার সব কেস নাম্বার 4 এবার দেখো যদি একটা এ এর চারপাশে 6টা বি থাকে তাহলে আদর্শ আকৃতি কি অষ্টতলকীয় আদর্শ আকৃতি কি অষ্টতলকীয় ঠিক আছে এটা হচ্ছে অষ্টতলকীয় গঠন তাহলে এখন আমরা দেখব IF5 তাহলে দেখো এখানে দেখো 5টা ফ্লোরিন তার মানে কয়টা বন্ধন জোড় 5টা বন্ধন জোড় আর একটা মুক্ত জোড় একটা লোন পেয়ার তাহলে 5 আর 1 কত হয় যোগ করলে 6 তাহলে তোমাকে 6টা বন্ধন জোড় আছে এরকম আদর্শ গঠন অনুসরণ করে তুমি আঁকবা তো কিভাবে আঁকা যায় এটা দেখো আয়োডিন লিখবা দেখো উপরে নিবা একটা ফ্লোরিন বামে একটা ডানে একটা এখানে একটা এখানে একটা এই মুক্ত জোড়টা কি নিচে এঁকে ফেলবা হ্যাঁ নিচের বন্ধনটার জায়গায় তুমি মুক্ত জোড়টাকে এঁকে ফেলবা এরপরে 5টা ফ্লোরিন নিবা এটা আকৃতি কি হবে সাই বলো তো হতে পারে দেখো এখানে ঠিক মাঝখানে একটা বর্গ তৈরি হয়েছে না দেখো তো একটা বর্গের চার কোণায় 4টা ফ্লোরিন আছে একটা বর্গের চার কোণায় 4টা ফ্লোরিন আছে আর এই ফ্লোরিনটার সাথে যদি আমরা কানেক্ট করি ধরো এটা কানেক্ট করলাম এইটা কানেক্ট করলাম এইটা কানেক্ট করলাম এটা কানেক্ট করলাম দেখো তো একটা পিরামিড তৈরি হয়েছে না তাহলে মাঝখানে একটা বর্গ উপরে একটা পিরামিড এই জন্য এই স্ট্রাকচারটাকে বলে বর্গাকার পিরামিডীয় স্কয়ার পিরামিডাল বর্গাকার সিমুলেশনে কি রকম দেখতে সিমুলেশন দেখাচ্ছি আগে এগুলো লিখে নিই বর্গাকার সিমুলেশন পরে শোনো তুমি যদি সিমুলেশন দিয়ে সব ভিজুয়ালাইজ করতে হয় তাহলে তোমার পড়াশোনা হবে না তোমার নিজের ব্রেনে ভিজুয়ালাইজ করতে হবে এটা কি হচ্ছে এই সিমুলেশন কি আজ থেকে 10 বছর আগে ছিল না মানুষ করছে না পড়াশোনা করছে না মানুষজন বুয়েটে চান্স পাইছে না এই জন্য বলি যে তোমাদের অনলাইন এসে তোমাদের ধৈর্য শক্তি কমাই দিয়েছে এই যেগুলো রিল দেখো রিলগুলো খুব মজা মানে রিলগুলো ছোট ছোট রিল 2 মিনিট 3 মিনিট যার জন্য তোমার লম্বা ভিডিও দেখার ধৈর্য কমে যাচ্ছে যখনই তুমি একটা ভিডিও দেখো 50 মিনিট একটা ক্লাস 50 মিনিট তুমি দেখলে কি করো বাট 50 মিনিটের ক্লাস দেখবো কেমনি কি রিল মজা লাগে 3 মিনিটে হাসির ভিডিও 3 মিনিটে ডান্স ছেলেরা দেখে মেয়েদের নাচ ঠিক আছে ওকে দুয়া লিপা ডান্স করতেছে বিভিন্ন গান ঠিক আছে চিনো দুয়া লিপাকে না কি ভালো লাগে দুয়া লিপার গান আছে লেভিটিং শুনছো এটা সবাই শুনছে এটা সবাই শুনবে এটা গান আছে দুয়া লিপার লেভিটিং ঠিক আছে আমরা সবাই শুনছি না ভাই প্লে করে দিতে আমরা সবাই শুনলাম না এখানে প্লে করলে সমস্যা ভাষায় নিজের ফোনে শুনো মজা পাবে তাহলে বর্গাকার পিরামিড বা স্কয়ার পিরামিড বুঝছি ওকে নেক্সট ওয়ান আসো জেনন F4 দেখো বলো জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস তাহলে জেননের লাস্ট ছেলে কয়টা ইলেকট্রন থাকে 8টা সো এই 8টার মধ্যে জেনন 4টা ইউজ করে 4টা ফ্লোরিনের সাথে কি 4টা সমযোজী বন্ধন গঠন করছে হাতে রইলো আরো 4টা মানে কয়টা মুক্ত জোড় 2টা মুক্ত জোড় তাহলে দেখো এখানে 4টা ফ্লোরিন মানে 4টা বন্ধন জোড় আর 2টা কি
মুক্ত জোড়, ঠিক আছে, দুটো মুক্ত জোড়। তাহলে তুমি করবা কি, তুমি লিখবা জেনন, জেনন এইখানে একটা ফ্লোরিন নিবা, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, আর এইখানে একটা মুক্ত জোড়, এইখানে একটা মুক্ত জোড়। আচ্ছা, তো দেখো তাহলে মুক্ত জোড় বাদ দিলে এটা কি হলো, একটা বর্গের চার কোণায়, একটা বর্গের চার কোণায় চারটা ফ্লোরিন আছে, এবং দেখো এই যে জ্যানন এবং চারটা ফ্লোরিন তারা সবাই কিন্তু একই সমতলে আছে, একই সমতলে আছে। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলতে পারবো বর্গাকার সমতলীয়, স্কয়ার প্লেনার। স্কয়ার প্লেনার বা বর্গাকার সমতলীয় প্লেনার। তাহলে এই যে পাঁচটা বন্ধন জোড়, একটা মুক্ত জোড় থাকলে হবে কি স্কয়ার পিরামিডাল, চারটা বন্ধন জোড়, দুটো মুক্ত জোড় থাকলে হবে স্কয়ার। এগুলো মনে রাখতে হবে। তো 10 কে 18 হয়েছিল, ভোটার হয়েছে কয়জন? ভোটার 18 হয়ে গেছে, কি কও? তো বয়স উচিত 16। সার্টিফিকেটে আছে। বাকি তুমি ইয়া করছিস, দেরিতে ভর্তি হয়েছিস স্কুলে। তোমাদের তো হয়েছে, তোমাদের সবার হয়েছে 18 বছর। কাগজ কলমে হয় নাই, এরা সুবিধা পাবা পরে, যাদের কাগজ কলমে বয়স কম। বয়স কমাইতে পারলে ভালো। এটা হলো যে বিএন স্কুলে দেখলাম এই বছর ছোট বাচ্চাদের যাদের বয়স কম, বয়স বেশি, 1 বছর বেশি, এদেরকে বিএন স্কুলে ভর্তি নেয় না এই বছর। গার্জিয়ানগুলো তো আন্দোলন শুরু করছে স্কুলের সামনে, আমার বাচ্চারা ভর্তি নেয় না। অথচ কিন্তু বাচ্চাগুলো কিন্তু নেভিওলারই ছেড়ে ফেলে, ভর্তি নিচ্ছে না। কারণ আমাদের এলাকাতে বিএন স্কুল ছাড়া ভালো স্কুল নেই, সবাই এই স্কুলে পড়তে চায়। গার্জিয়ানরা একটু টেনশনে থাকে, তোমার বাচ্চা আছে বলে তুমি টেনশনে থাকে। ঠিক আছে, এবার আসো, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক না, এটা হোমওয়ার্ক, এটা বাসা থেকে করে নিয়ে আসবা। এটা হচ্ছে 60টা বন্ধন জোড়ের ডেভিয়েশন। যদি 6টা বন্ধন জোড় একটা মুক্ত জোড় হয়, দরকার হলে নেট ঘাটাঘাটি করতে পারো, কোনো সমস্যা নেই। খাতা বন্ধ করার কাজ আছে, আগে এটা লেখা করতে হবে। নতুন নোট নকল মনে হচ্ছে দেখে। চাইনিজ না, নকল এই নোট থাকবে না তো, আর 3-4 বছর ওয়েট করলে নোট এটা থাকবে না। এবার শোনো, তাহলে মোটামুটি আমরা সবগুলা কেসে দেখে নিয়েছি, ঠিক আছে, সবগুলো কেসে দেখে নিয়েছি। এখন তোমাদের একটা চার্ট দেখাই, এই চার্টটা মুখস্থ করবা। এই যে চার্ট দেখছো, একটা চার্টের মধ্যে পুরো ভিএসসি ট্রি আছে। এই দেখো স্টেরিক নাম্বার, মানে ওই যে লোন পেয়ার আর বন্ড পেয়ার যোগ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে কি বলে? স্টেরিক নাম্বার। নাম্বার অফ বন্ড পেয়ারস, নাম্বার অফ লোন পেয়ারস, ফর্মুলা, এটা হচ্ছে আদর্শ ফর্মুলা।
শেপ অফ মলিকুল, এই দেখো লিনিয়ার, লিনিয়ার, ট্রায়াঙ্গুলার, প্লেনার, অ্যাঙ্গুলার, টেট্রাহেড্রাল, ট্রায়াঙ্গুলার, পিরামিডাল, অ্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, বাইপিরামিডাল, সি-স, টি শেপ, ঠিক আছে যেগুলো এই যে এখানেও আছে। তো এই যে স্ট্রাকচার দেওয়া আছে, বন্ডিং এর দেওয়া আছে, ঠিক আছে। এখানে সবগুলো বন্ডিং এর মুখস্থ করতে হবে না, যেগুলো আমি বোর্ডে লিখছি, যেগুলো ব্ল্যাক বোর্ডে লিখছি শুধু ওগুলো মুখস্থ করব। আর এখানে দেখো एग्जांपल আছে, ঠিক আছে, एग्जांपल আছে, এখানে অসংখ্য एग्जांपल আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই যে এখানেও আছে, এই চারটা ভালো করে পড়বা তাহলে হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের বেসিক থিওরি কমপ্লিট। আগামী ক্লাসে আমরা শুরু করব ভিবিটি, ভ্যালেন্স মোড ফিজিক্স।